ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের করিডোরে তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছিল। চারপাশে পাখিদের কলরব, গাছপালায় বাতাসের দোলা আর একটা হালকা স্নিগ্ধ আলো ঘিরে রেখেছিল পুরো এলাকা। সেই আলো প্রথমবারের মতো রাহুল দেখতে পেল মায়াকে। সে বসেছিল দ্বিতীয় ভবনের বারান্দার এক কোণায়, একা, হাতে একটা কবিতার বই, ভালোবাসা ও কিছু বৃষ্টি শাড়ির আঁচলটা কাঁধ ছেড়ে উড়ে যাচ্ছিল হাওয়ায়, আর সে এক হাতে তা সামলে আরেক হাতে বইয়ের পাতা ওল্টাচ্ছিল। রাহুলের মনে হল, এই দৃশ্য যেন কোনো পুরনো সিনেমার পর্দা থেকে উঠে এসেছে। প্রথম দেখাতেই যেন হৃদয়ে কেমন একটা স্পর্শ পেল সে। সে ধীরে ধীরে এগিয়ে গেল, সাহস করে বলল, এই বইটা আমিও পড়েছি। কবিতাগুলোর মধ্যে একটা অন্যরকম আবেগ আছে, তাই না? মায়া তাকিয়ে হেসে বলল, আপনিও কবিতা ভালোবাসেন? রাহুল একটু লাজুক ভঙ্গিতে বলল, ভালোবাসি বলতে পারেন। তবে এখন তো ভালোবাসার চেয়েও বেশি কিছু অনুভব করছি। ও সেদিনের সেই অল্প কথার পর তারা প্রায় প্রতিদিন ক্যাম্পাসে দেখা করতে লাগল। বই, সঙ্গীত, সিনেমা সবকিছুতেই তাদের অভিরুচির মিল। তারা একসাথে বসে কাফেতে চা খেত, বিশ্ববিদ্যালয়ের পুকুর পাড়ে হেঁটে বেড়াত। দিনের পর দিন সেই বন্ধুত্ব গাঢ় হতে থাকল। কিন্তু মায়া এখনো পুরোপুরি খুলে বলতে পারছিল না নিজের অনুভূতি। সে কেবল চোখে চোখ রেখে হাসত, আর রাহুল অনুভব করত তার মনের গভীর আকর্ষণ। একদিন বর্ষার দুপুরে কাঁপা কাঁপা গলা রাহুল বলল, মায়া, আমি তোমাকে ভালোবাসি। এক মুহূর্ত চুপ করে থেকে মায়া তার হাত ধরল, চোখে জল নিয়ে বলল, তুমিও আমার মনে ঠিক সেই একই আলো জ্বালিয়েছ। ও সেই মুহূর্ত থেকে তারা শুধু বন্ধু নয়, ভালোবাসার নতুন পথে যাত্রা শুরু করল। রাহুল ও মায়ের সম্পর্ক দিনে দিনে আরও গভীর হতে লাগল। ক্যাম্পাসের বাঁধানো পথ, পুকুর পাড়, আর সেই পুরনো লাইব্রেরির কোণ, সব যেন তাদের সাক্ষী হয়ে উঠল। তারা প্রতিদিন একে অপরের জন্য ছোট ছোট চিঠি লিখত, কবিতা আদান প্রদান করত। মায়া একদিন একটা ছোট কাগজে লিখে দিল, তুমি আসলে আমার সেই গল্পের রাজপুত্র, যার প্রতীক্ষা আমি বহুদিন ধরে করছিলাম। রাহুল সেই কাগজটা যত্ন করে রাখল তার ডায়েরির ভাঁজে। তাদের প্রেমে ছিল স্বপ্ন, ছিল অপেক্ষা, ছিল অনিশ্চয়তা, কিন্তু সবচেয়ে বড় ছিল ভরসা। মায়া প্রায়ই বলত, তুমি ছাড়া অন্য কাউকে ভাবতেও পারি না। রাহুল তখন তার চোখে চোখ রেখে বলত, তোমার পাশে হাঁটার এই যাত্রা যেন কখনো শেষ না হয়। একদিন তারা ঠিক করল, একসাথে ঢাকার বাইরে কোথাও ঘুরতে যাবে। তারা গেল সোনারগাঁও, সেই পুরনো স্থাপত্য, নদীর ধারে বসে গল্প করা, আর একটা নিঃশব্দ বিকেল কাটানো, যেন তাদের প্রেমের গল্পে নতুন এক অধ্যায় যোগ করল। মায়া সেদিন বলেছিল, এই জায়গাটা যেমন প্রাচীন কিন্তু সুন্দর, ঠিক তেমনি আমাদের সম্পর্ক, ভালোবাসায় পুরনো কিন্তু গভীর। তাদের পরিবারও ধীরে ধীরে বিশ্বাসটা জানতে পারল। প্রথমে কিছু আপত্তি এল, কিন্তু রাহুল ও মায়ের স্থিরতা এবং আন্তরিকতা দেখে সবাই মেনে নিল সম্পর্কটিকে। মায়ের মা একদিন বলেছিলেন, তোমাদের চোখের চাহনিই প্রমাণ করে কতটা ভালোবাসো একে অপরকে। তারপর একদিন, এক অচেনা সন্ধ্যায় রাহুল একটি রেস্তোরাঁ, মোমবাতির আলো হাঁটু গেড়ে বসে বলল, মায়া, তুমি কি সারা জীবন আমার হাত ধরে হাঁটবে? চোখে জল নিয়ে মায়া হেসে বলল, তুমি ছাড়া অন্য কারো হাত ধরার ইচ্ছেই তো জন্মায়নি কখনো। ও সেই রাতেই তারা ঠিক করল, বিয়ে করবে, ভালোবাসাকে আনুষ্ঠানিক করে তুলবে। দুটি হৃদয়, দুটি পরিবার এবং একটি নতুন যাত্রা, সবকিছু এক হবে বিয়ের মাধ্যমে। তারা অপেক্ষায় থাকল সেই শুভ দিনের, যেদিন তুমি আর আমি হবে আমরা। বিয়ের তারিখটা ঠিক হল 1 ফাল্গুন। বসন্তের হাওয়া, কচি পাতার ছায়া, আর চারদিকে ফুলের সুবাসে ভরে উঠল পরিবেশ। মায়া সেই দিন সকালে ঘুম থেকে উঠে আয়নায় তাকিয়ে নিজেকে কল্পনা করল এক নববধূ হিসেবে, লাল বেনারসির আঁচলে মোড়ানো, কপালে সিঁদুরের রেখা, আর গলায় রাহুলের ভালোবাসার মালা। তার চোখে মুখে ছিল আনন্দ, উত্তেজনা আর একটা মিষ্টি উদ্বেগ। রাহুল তার বন্ধুদের সঙ্গে মেতে উঠেছিল বিয়ের আয়োজনে। সে পরবে সাদা পাঞ্জাবি, সঙ্গে লাল পাড়ের ধুতি আর মাথায় পাগড়ি। তবে তার চোখের সব আলো মায়ের জন্যই যেন জ্বলছিল। বন্ধুদের কাছে সে বলছিল, আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে বড় দিন। আজ আমি মায়াকে শুধু ভালোবাসার মানুষ হিসেবে নয়, জীবনের সঙ্গী হিসেবে গ্রহণ করব। বিয়ের মণ্ডপটা সাজানো হয়েছিল শালপাতার মালা, গাঁদাফুল আর আলোকসজ্জায়। অতিথিরা একে একে আসছিল, আর গায়ে হলুদের সুর, ঢাকের বাজনা, কীর্তনের ছন্দে মুখর হয়ে উঠছিল চারদিক। মায়া যখন তার মায়ের হাত ধরে মণ্ডপে এল, তখন রাহুলের হৃদয় যেন একটু থেমে গেল। সে চোখে মুখে খুঁজে পেল এক অপূর্ব রূপ, যেন কোনো দেবীর আবির্ভাব। তারা একে অপরের দিকে তাকিয়ে চুপচাপ হাসল। কথার প্রয়োজন ছিল না, চোখই সব বলছিল। 7 পাক ঘোরা শুরু হল। পুরুত মন্ত্র পড়ছেন, আর তারা একসঙ্গে হাঁটছে, প্রতিটি পাক যেন তাদের সম্পর্ককে আরও দৃঢ় করছে।
মায়া মনে মনে বলছিল, এই মানুষটার সঙ্গে আমি সব সুখ দুঃখ ভাগ করে নিতে চাই। রাহুল প্রতিটি পাকের সঙ্গে প্রতিজ্ঞা করছিল, আমি সব সময় তোমার পাশে থাকব, যতই ঝড় আসুক জীবনে। অবশেষে সিঁদুর দান। রাহুল মায়ের সিঁথিতে সিঁদুর পরিয়ে দিল। পুরো মণ্ডপ জুড়ে তখন হাততালি, কীর্তন আর শঙ্খধ্বনি। মায়ের চোখে জল, কিন্তু তাতে ছিল আনন্দের ঔজ্জ্বল্য। এই জল ছিল বহুদিনের অপেক্ষা, স্বপ্ন আর ভালোবাসার সাক্ষ্য। বিয়ের পর তারা একসঙ্গে মণ্ডপ ছাড়ল। পেছনে ফেলে গেল এক জীবন, সামনে এগোল যৌথ ভবিষ্যতের দিকে। সেই রাতেই তারা প্রথমবার এক ছাদের নিচে থাকল, নতুন পরিচয়ে, স্বামী ও স্ত্রী। বিয়ের সব আয়োজন, ভিড়, আনন্দের ক্লান্তি শেষে যখন রাত গভীর হল, তখন রাহুল ও মায়া পৌঁছাল তাদের নতুন জীবনের প্রথম গন্তব্যে, শুভসন্ধ্যার সেই সজ্জিত ঘরটিতে। ঘর জুড়ে ছড়ানো গোলাপের পাপড়ি, মৃদু সুগন্ধি আর মোমবাতির আলো, চারপাশে যেন এক স্বপ্নমা আবহ তৈরি হয়েছিল। মায়া বসেছিল বিছানার এক প্রান্তে, মাথা নিচু করে। রাহুল ধীরে ধীরে দরজা বন্ধ করে এগিয়ে এল তার দিকে। রাহুল কাছে বসে বলল, আজ শুধু তুমি আর আমি, আর আমাদের অগণিত স্বপ্ন। মায়া মুখ তুলে তাকাল, হালকা হেসে বলল, এতদিন আমরা যা কল্পনা করতাম, আজ তা বাস্তব। রাহুল ধীরে তার হাত ধরল, বলল, তোমাকে শুধু ভালোবাসি বলেই নয়, তোমার পাশে থেকে তোমাকে বুঝতে, জানতেও চাই প্রতিদিন, প্রতিনিয়ত। মায়ের গালে লাল আভা, চোখে ছিল দ্বিধা ও উত্তেজনার মিশ্র অনুভূতি। রাহুল এক হাতে তার চিবুক তুলে ধরল, বলল, তুমি যদি কখনো না বলো, আমি থেমে যাব। আমি চাই তুমি স্বস্তিতে থাকো, ভালোবাসায় নিজেকে হারাতে পারো, জোরে নয়, ভালোবাসায়। এই কথা শুনে মায়ের চোখ ভিজে উঠল, ভালোবাসায়, সম্মানে আর গভীর টানে। ধীরে ধীরে সেই রাত নীরবতায় মোড়া ভালোবাসার ভাষায় কথা বলতে শুরু করল। মায়া বলল, তুমি জানো, আমি সবসময় ভয় পেতাম এই রাতটা নিয়ে। কিন্তু আজ, তোমার পাশে বসে আমি জানি, ভালোবাসা মানে শুধু স্পর্শ নয়, নিরাপত্তা। তুমি আমাকে নিরাপদ বোধ করাও। রাহুল তার কপালে চুমু খেয়ে বলল, তুমি আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। আজ রাত শুধু শরীরের নয়, আত্মার সংযোগের, আত্মবিশ্বাসের, স্বপ্নের পূর্ণতার রাত। তারা একে অপরকে জড়িয়ে ধরল, যেন আর কিছুই বাকি নেই বলার। সেই আলিঙ্গন ছিল দীর্ঘ, ভালোবাসায় পূর্ণ, আবেগে জড়ানো, নির্ভরতার মতো নির্বচনীয়। রাত গভীর হতে লাগল, আর তারা ধীরে ধীরে প্রেমের অনন্ত সুরে মিলিয়ে গেল। চাঁদের আলো জানালা দিয়ে মায়ের চুলে খেলে যাচ্ছিল, আর রাহুল এক মুহূর্তের জন্য ভাবল, জীবনে আর কিছু চাওয়ার নেই। সুহাগ রাতের পর সকালটা ছিল সম্পূর্ণ নতুন রকমের। আলো ফুটে উঠেছিল জানালার ফাঁক দিয়ে, যেন সূর্য সাক্ষী হতে চাইছিল তাদের নতুন জীবনের। মায়া ঘুমভাঙা চোখে তাকাল রাহুলের দিকে, যে তখনও তার হাত ধরে নিঃশব্দে ঘুমাচ্ছিল। মায়া মনেই করতে পারছিল না, এতদিনের স্বপ্নটা আজ সত্যি হয়ে গেছে। রাহুলের কাঁধে মাথা রেখে বলল, এটাই কি জীবন? নাকি এখনো স্বপ্নের মাঝে আছি? বিয়ের পর দিনগুলো কেটেছে একের পর এক ভালোবাসায়। সকাল হোক কিংবা রাত, তারা দুজনেই একে অপরের সঙ্গ ছাড়া যেন কিছু ভাবতেই পারত না। রান্নাঘরে একসাথে রান্না করা, সন্ধ্যায় ছাদে উঠে এক কাপ চা নিয়ে আকাশ দেখা, কিংবা অফিস ফেরত রাহুলের ক্লান্ত মুখে মায়ার এক চুম্বন, সবকিছুতেই ছিল এক অদ্ভুত মায়া। তারা শিখে ফেলেছিল, ভালোবাসা মানে শুধু একসাথে থাকা নয়, বরং একে অপরের খুঁটিনাটি বোঝা। মায়া জানত রাহুল কি গন্ধে ঘুমাতে ভালোবাসে, রাহুল জানত কোন শব্দে মায়ার ভ্রু কুঁচকে যায়। তারা একে অপরের অভ্যন্তরীণ ভাষা পড়ে ফেলেছিল। কিছু মাস পর তারা একসাথে পাহাড়ে ঘুরতে গেল, বান্দরবান। সেই সবুজে ঢাকা পাহাড়, মেঘে মোড়া সকাল আর রাতের ঠান্ডা হাওয়ায় জড়িয়ে থাকা মুহূর্তগুলো যেন তাদের ভালোবাসাকে আরও গা করে তুলেছিল। রাহুল সেই পাহাড় চূড়ায় দাঁড়িয়ে বলেছিল, তুমি শুধু আমার প্রেমিকা নও, তুমি আমার জীবন, আমার পথ, আমার প্রতিটি নিঃশ্বাস। বছর গড়াল। একদিন মায়া তার হাতে একটি রিপোর্ট নিয়ে রাহুলের সামনে এল, সেখানে লেখা ছিল প্রেগন্যান্সি পজিটিভ গো। চোখে জল, মুখে হাসি নিয়ে রাহুল মায়াকে জড়িয়ে ধরল, বলল, আমরা এবার শুধু প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী নই, আমরা বাবা মা হচ্ছি। সেই মুহূর্তে তাদের ভালোবাসা নতুন অর্থ পেল। সেই যে শুরু হয়েছিল একটি কবিতার বই হাতে, আজ তা পৌঁছে গেছে জীবনের সবচেয়ে গভীর ও শক্তিশালী সম্পর্কে। এখন তাদের প্রেম আর শুধু একে অপরের মাঝে সীমাবদ্ধ নয়, তা ছড়িয়ে পড়েছে নতুন জীবনে, নতুন প্রজন্মে। রাহুল ও মায়া আজও পাশাপাশি হাঁটে। বৃদ্ধ বয়সেও তারা একে অপরের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, তুমি এখনো ঠিক সেই আগের মতোই আছো। এটাই ভালোবাসা, যা সময় পেরিয়ে যায়, রূপ বদলায়, কিন্তু হৃদয় থেকে হৃদয়ে অটুট থেকে যায়, চিরন্তন।